পিলখানার বিডিআর হত্যার সাথে প্রমাণ পাওয়া গেছে আমাদের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। এমনটি জানিয়েছেন সেখানে নিহত হওয়া একজন বিডিআরের স্ত্রী। এখন সেনাপ্রধান হচ্ছে বর্তমান চিফ। ও পিলখানা ও দরবার হলে যাওয়ার পরে যেটা ও বুঝতে পারেনি, ও দরবার হলে যাওয়ার পরে ও বুঝতে পেরেছে এখানে বহিরাগতরা ছিল। ওকে, কন্টিনিউ করেন। তারপর এই ধরনের ওয়ার্ড ও আমার সাথে কখনো উচ্চারণ করেনি। হ্যাঁ, আমার সে বলছে বহিরাগত নাকি সে বলছে অন্য দেশের? বহিরাগত বলতে বাংলাদেশের কোন লোকজন বা দেশের বাইরের লোকজন? ও একটা ওয়ার্ড ইউজ করেছে যেটা আমি আপনাকে এখন বলতে পারবো না। না, আমি চাচ্ছি আপনি বলেন, আপনি এই ইন্টারভিউর পরে আপনি জীবিত থাকবেন না মারা যাবেন এটা কেউ জানে না, কোনো কিছু হোল্ড করবেন না। কি বলছিল? বিডিআর এর যেই সদস্যরা এখনো পর্যন্ত শেখ হাসিনার সাজানো মামলায় ভারতীয় ষড়যন্ত্রের কারণে জেলখানায় বন্দী আছেন। এর মধ্যে গেল 15 বছরে 56 জনকে তারা হত্যা করেছে। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমরা সবসময় বলে থাকি যে 57 জন বা 58 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন, তার প্রায় দ্বিগুণেরও বেশি বিডিআর সদস্য মারা গিয়েছেন, হত্যা করা হয়েছে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ও দরবার হলে যাওয়ার পরে যেটা ও বুঝতে পারেনি, ও দরবার হলে যাওয়ার পরে ও বুঝতে পেরেছে এখানে বহিরাগতরা ছিল। ওকে, কন্টিনিউ করেন। তারপর এই ধরনের ওয়ার্ড ও আমার সাথে কখনো উচ্চারণ করেনি। হ্যাঁ, আমার সে বলছে বহিরাগত নাকি সে বলছে অন্য দেশের? বহিরাগত বলতে বাংলাদেশের কোন লোকজন বা দেশের বাইরের লোকজন? ও একটা ওয়ার্ড ইউজ করেছে যেটা আমি আপনাকে এখন বলতে পারবো না। না, আমি চাচ্ছি আপনি বলেন, আপনি এই ইন্টারভিউর পরে আপনি জীবিত থাকবেন না মারা যাবেন এটা কেউ জানে না। এই ইন্টারভিউর পরে আপনি হাজতে যাবেন না জাহান্নামে যাবেন এটা কেউ জানে না। তারপর আপনি কোনো কিছু হোল্ড করবেন না। কি বলছিল? ও আমাকে স্ট্রেট বলেছে অন্য দেশের লোক ছিল। অন্য দেশ বলতে কোন দেশ? আমি বলছি না, তাস্তবা একটা কথাকে পিছনে ফেলবেন না দয়া করে। আজকের আপনার আর আমার ইন্টারভিউর পরে কোথায় কি প্রতিক্রিয়া হবে আমি তা জানি না, আল্লাহ ভালো জানেন। আমাকে একটু বলেন কি বলেছে? অন্য দেশের লোক ছিল, কোন দেশের লোক ছিল? আগে যে ইন্টারভিউটা দিয়েছি আপনাকে একবার বলি। আমি ওখানে আমি প্লিজ অন্য রেফারেন্সে যান না, আমি এই সাবজেক্টের কথাটা আমি কন্টিনিউ করতে চাচ্ছি। কোন দেশের লোক ছিল? ইন্ডিয়ানস বলেছিল। ওকে, কথাটা কি বলেছিল আপনার মাথায় যা মনে আছে আমাকে বলেন, কি বলেছিল? ছিল ইন্ডিয়ানস। আমাকেও বলেছে, প্রথমে বলেছে বহিরাগত ছিল, তারপর তারপরে যে ডিজি অলরেডি গুলিবিদ্ধ, অনেক অফিসারের গায়ে গুলি লেগেছে, অফিসাররা ভিতরে আছে। একটু বলেছে মাজারকে পাওয়া যাচ্ছে না, আজিজ স্যার আমাকে গান লোড করে দিয়েছে, আমি জানি না এরপরে কি হবে, হয়তো আমি ব্যাক করব না। আর ইন্ডিয়ানদের কথা কি বলেছে কথাটা একটু বলেন। আপনার কথা শুনতে পাচ্ছি না, ব্রেকআপ করছে। ইন্ডিয়ানদের কথা কি বলছে আবার বলেন। ও বলছে এখানে ইন্ডিয়ানস আছে। আমি এই কথাটা আমি যখন স্টেটমেন্টে দেই আমাকে বলা হচ্ছে আমি পাগল। আপনি এটা কাকে বলছেন প্রথমে? যেদিন জানাজা হয়েছিল সব অফিসারদের, তানভীরকে পাওয়া যায়নি, আমি সেদিন বলছিলাম তারেক সিদ্দিকীর মিসেসকে ফোন করে। তখন উনি আমাকে, তারেক সিদ্দিকীর বউকে আপনি কি বলছিলেন? আমি বলছিলাম, প্রথমে আমি বলছিলাম আমার বাসায় যে 3 জন লোক ঢুকেছিল, প্রথমে 7 থেকে 8 জন ঢুকেছিল। না, আচ্ছা এক কাজ করেন, এক কাজ করেন। আপনার সাথে তানভীরের কথা হয়েছে ফোনে। মেজর তানভীর আপনাকে বলছে যে আমাকে আজিজ সাহেব রাইফেল লোড করে দিয়েছে এবং তারপরে বলছে এখানে বহিরাগতরা আছে এবং সে বলছে ডিজি অলরেডি গুলিবিদ্ধ, অনেক লোককে গুলি করা হয়েছে এবং আমি মনে করি বহিরাগত অথবা ইন্ডিয়ানরা এখানে আছে। আপনাকে এই কথাটা বলেছে। ফোন কলের আর কি কনভারসেশন ছিল? এরপরে কি আর সে কথা বলতে পারছে আপনার সাথে, নাকি এই কথাটা এই বলে ফোনটা রেখে দিছে বা কেটে দিছে? আমাকে একটু বলেন। তানভীরের সাথে আমার কথা বলতে বলতে আমি ওয়ার্ড্রোবের ভিতরে আমাকে ঢুকতে বলা ছিল প্রথম। ওর সাথে আমি কথা বলতে বলতে ওয়ার্ড্রোবের ডোরের ভিতরে ঢুকে যাই আমার বাচ্চাদেরকে নিয়ে। এই কথাটা
লাস্ট যে কথাগুলো, এই কথা চলার মধ্যেই ও যখন বলে ইন্ডিয়ানস ইজ দেয়ার, হ্যাঁ, এই কথাটা বলার সময় যে অলরেডি যারা চলে গেছে বা অন্য লোকরা, হ্যাঁ, আমি তো জানি একটা পার্টি চলে গেছে, ওই পার্টি না অন্য কোনো পার্টি আসছে আমি জানি না, হঠাৎ করে আমি ওর যেহেতু ওর সাথে কনভারসেশনে ছিলাম, আমার দরজা ভেঙে আবার ঢুকে পড়েছে লোক, ওর সাথে কিন্তু আমার কথা চলছে, হ্যাঁ, আমি তখন ওয়ার্ড্রোবের ভিতরে, তো আমি চুপ করে আছি, আমি জাস্ট শুনছি। তখন মনে হলো আমার ডোরটা কে খুললো, খোলার পর আমার গলায় ওড়নাটা ধরে টেনে আমাকে হিচড়ে বের করে একদম এক টানে আমাকে দরজার বাইরে ফেলাই দিল, মানে আমার বাসার বাইরে ফেলে দিল, রুমের বাইরে, গেটের বাইরে, টেনিস গ্রাউন্ডের সামনে। তাসনিমা একটু থামেন। আপনার দরজা যারা ভেঙে ভিতরে ঢুকেছে, ওয়ার্ড্রোবের দরজা খুলেছে, আপনাকে ঘাট ধরেছে, এই লোকগুলো কি বাংলাদেশি ছিল? এখানে 7 থেকে 8 জন ঢুকেছিল। ঢোকার পরে আমার বাবুদের মানে এত দ্রুত হচ্ছে, আমার কান থেকে ফোনটা নিয়ে নিল, আমার সাথে তানভীরের কথা নাই, হ্যাঁ, আমার কাছ থেকে যখন আমার ছেলেদেরকে টান দিল, দেওয়ার পর খুব দ্রুত হচ্ছে তো জিনিসগুলো, ওদের ওরা ছোট দেখে বোঝা যাচ্ছে না, ওদের কাপড় খুলে ফেলছে, হ্যাঁ, বলে কি যে ছেলে না মেয়ে দেখবে তারা, মানে পাকিস্তানি বাচ্চা একটা তো বাঁচিয়ে রাখা যাবে না, এই কথাটা বাংলায় বলেনি, হিন্দিতে বলছে, একদম কমপ্লিটলি হিন্দিতে বলেছে। আবার বলেন, আপনার বাচ্চাদেরকে প্যান্ট খুলে ফেলেছে, বলেছে পাকিস্তানির বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখা যাবে না, এই কথাটা বাংলায় বলে না, এটা হিন্দিতে বলছে। হিন্দিতে বলেছে, জি। ওকে, তারপরে কন্টিনিউ করেন। আপনাকে টেনে কোয়ার্টারের বাইরে ফেলে দিছে, জি। আপনার বাচ্চাদেরকে উলঙ্গ করছে, এবং এরপরে আপনি কি দেখলেন? আপনি কন্টিনিউ করেন, কি হলো তারপরে? এরপরে হচ্ছে আমাকে যে বাইরে, মানে আমাকে যখন ফেলেছে, তখন হচ্ছে এদের মধ্যে একটা লোক রাইফেলের মুখটা দিয়ে আমার গলার এখানে এই জায়গাটায় খোঁচা দিয়েছে, সাথে সাথে রক্ত বার হয়ে গেছে, হ্যাঁ, রক্ত বার হয়ে যাওয়ার পর কথা কি চলছে আমি তো জানি না, আমার তো চিন্তা আমার বাচ্চা, হ্যাঁ, আমি উঠে যেতে নিয়েছি, তখন কেউ একজন আমার গায়ের মধ্যে কোনো গায়ে হাতে বা জামা ধরে টান দিয়েছে। এই সময় লুঙ্গি আর গেঞ্জি পরা যে একটা লোক ছিল, সে বলেছে খোলা আকাশের নিচে মহিলার গায়ে হাত দেওয়া যাবে না। এটা বাংলায় বলছে না ইংরেজিতে বলছে? এটা বাংলায়, আমি আপনাকে ঠিক যেভাবে বললাম। সে কি বলছে? খোলা আকাশের নিচে মহিলার গায়ে হাত দেওয়া যাবে না। আমি প্রতিটা জায়গায় বলেছি মহিলার গায়ে হাত দেওয়া যাবে না, বাট আমি যখন স্টেটমেন্টে লিখেছি তখন কিন্তু এই কথাটা লিখেছি। আমি এখন কেন বলছি, বিকজ আমি জানি এনি টাইম আমাকে হয়তো মেরে ফেলবে। আপনি যেটা বললেন না যে আমাকে, হ্যাঁ আমি জানি, কারণ আমি যতবার একটা করে বলতে চাচ্ছি, আমি চেয়েছিলাম অনলি চিফকে আমি সবগুলা কথা বলবো, নেভার এভার আমি কাউকে জানতে দিব। আমি যতবার আর্মি হেডকোয়ার্টারে ফোন করেছি, আমি ফুললি উনাকে ট্রাস্ট করি এবং উনাকে বলতে চেয়েছি যে এই জিনিসগুলা হয়েছে, আপনি দেখেন কেন তানভীরের ডেড বডিটা নাই। আপনাকে তাসনিমা একটা কথা বলি, আবার কথা থেকে আমি ব্যাক করি। আপনি এইমাত্র একটা কথা বলছেন যে আপনি ওয়াকারকে ট্রাস্ট করেন, চিফকে ট্রাস্ট করেন। আপনার এই ধরনের ট্রাস্ট করা কি জাস্ট আর্মির চেইন অফ কমান্ডে আর্মি চিফকে ট্রাস্ট না করার কোনো কারণ নাই, এইভাবেই চিন্তা করে তাকে ট্রাস্ট করেন? নাকি এইভাবে ট্রাস্ট করেন যে হাসিনা শেখের কাজিনের জামাই, বঙ্গবন্ধু শেখ মুজিব ফ্যামিলির জামাই, এই জন্য তাকে বিশ্বাস করেন? অথবা তাকে ইন্ডিয়ানরা আর্মি চিফ বানাইছে, আপনি তাকে বিশ্বাস করেন, এই কথাটা কেন বলছেন? আমাকে যদি আপনার অনুভূতিটা শেয়ার করেন, কেন তাকে বিশ্বাস করেন? আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ। আমি 6 অগাস্ট, তাসনিমা আমি একটু কথা বলি আপনাকে, আপনি কথা কন্টিনিউ করবেন, আপনি কথাটা থামাবেন না, আপনি কথা বলতে থাকেন, ঠিক আছে? হ্যাঁ, 6 আগস্ট কি হলো? আমি 2024-এ উনাকে ফোন, আমি উনার অফিসে ফোন করে উনার একটা অ্যাপয়েন্টমেন্ট চাই। আমি বলি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো, আমাকে শুধু 10 মিনিট সময় দিতে হবে, কিন্তু আমাকে কোনো বলা হয়েছে উনি এখন বিজি আছেন, দেওয়া যাবে না। আমি ওনার সাথে বারবার ট্রাই করে যখন পারি না, 17 অগাস্ট আমি ট্রাই করি ওয়েলফেয়ারের লেফটেন্যান্ট কর্নেল আহমেদ শরীফ ভাইকে। উনাকে আমি উনি যখন বারবার বলে যে কেন আমি দেখা করতে চাই, তখন আমি বলি যে তানভীরের ডেড বডিটার জন্য, কারণ এছাড়া উনাকে তো আমি ডিটেলসটা বলতে পারবো না যে আমি কেন চিফের সাথে দেখা করতে চাই। তখন উনি আমাকে বলে যে আমাকে আপনি খুলে বলেন, আর আপনি এটা তো এখন অনেক পলিটিক্যাল লিডার্সরা আসছে, অনেকেই আসছে, ছাত্ররা আসছে, আপনাকে দেখা করানো যাবে না। তো তখন আমি বলি আজকে ভাবিরা প্রেস কনফারেন্স করছেন, তো
তো এই মুহূর্তে যদি আপনি আমার সাথে দেখা না করান, তাহলে তো আমি কোথায় গিয়ে বলবো আমার যে প্রবলেমগুলো আছে? আর তানভীরের তো ডেড বডিটা পাওয়া যায়নি। তখন উনি আমার কথাগুলো আর কি বললো আমি জানাবো। তারপরে নিচ থেকে উনি আসলে আমাকে জানাননি। আমি কিছুদিন পর পর কল করে গেছি, আর চিফের অফিসে আমি ট্রাই করে গেছি ওনার অ্যাপয়েন্টমেন্টের। আমি 3টা অ্যাপ্লিকেশন দিয়েছি এবং একটা অ্যাপ্লিকেশনে আমি ডিটেলসটা সাহস করে লিখে দিয়েছিলাম। তো আমি কোনো অ্যাপ্লিকেশনের উত্তর এখন পর্যন্ত পাইনি। আর লাস্টে এক সময় কষ্টে আমি প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ওখানে আমি বলে ফেলি যে আমি এতগুলো অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, আমি পাইনি। তখন আমি বাসায় পৌঁছানোর আগে আমাকে ফোন করা হয়, চিফের MA ফোন করে বলেন যে আপনি যা চাইবেন আপনাকে সব দেওয়া হবে, আপনি আসেন। এবং উনি অনেক কিছু বলেন। আমি তখন যখন বলেন যে আপনাকে এটা দিব, আপনি যা চাইবেন তাই দিব, আপনাকে চাকরি দেওয়া হবে, আপনার ছেলেদের ব্যবস্থা করা হবে, আপনার ফিনান্সিয়াল সলভেন্সি আসবে, আপনার সবকিছুই হবে আর কি, আপনি চলে আসেন। বাট আমি তখন ডিনাই করি এবং তারিখ পর্যন্ত মানে 18ই ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত একটা ডেট, যের মধ্যে আমি ওনাকে পুরোপুরি 22 ডিসেম্বর জানিয়ে দেই যে না, আমি কোনো কম্প্রোমাইজে 56 জনকে তারা হত্যা করেছে। তবে একটা জিনিস জানিয়ে রাখি আজকে, সেটা হচ্ছে যে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমরা সবসময় বলে থাকি যে 57 জন বা 58 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তার প্রায় দ্বিগুণেরও বেশি বিডিআর সদস্য মারা গিয়েছেন, হত্যা করা হয়েছে। কিভাবে হত্যা করা হয়েছে, কি হয়েছে, সেই পিলখানার যিনি পেশ ইমাম ছিলেন সেই ইমাম সাহেবকেও হত্যা করা হয়েছে। কিভাবে হয়েছে সেটা আমি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা অনুসন্ধান চলছে এখনো পর্যন্ত, সেটাতে আপনারা জানতে পারবেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল আয়োজনটার কারণ হচ্ছে একদিন পরেই বিডিআর এর যে মামলাটি আছে, বিস্ফোরক দ্রব্য মামলা, সেটির জামিন শুনানি আছে। আপনাদের গত মাসেই বলেছিলাম যে বারে বারে এই একইভাবে কালক্ষেপণ করা হচ্ছে। একবার পিপি নিয়োগ দেওয়া হয় নাই, এরপরে পিপি নাই, এরপরে পিপি রায় পড়ে দেখার সময় পায় নাই, নানান ভাবে তারা এটার সময় ক্ষেপণ করার চেষ্টা করছে। আমরা জানি না 9 তারিখে আসিফ নজরুল ভারত, প্রথম আলো এবং ডেইলি স্টারের সহায়তায় কি ষড়যন্ত্র নিয়ে তারপরে বসে আছেন। তবে আমরা এতদিন ধরে যেটা মনে করেছি যে দেশের সরকারকে একটু সময় দেওয়া দরকার, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়। আমি আসিফ নজরুল সহ সরকারকে এইটুকু বলে দিতে চাই, বিডিআর এর এই 834 জন না শুধু যারা মারা গিয়েছেন এবং বিডিআর এর সাথে বাংলাদেশের 18 কোটি মানুষ আছেন। এবার যদি কোনো কারণে বিভিন্ন ধরনের সুতায় এটাকে কালক্ষেপণ করার চেষ্টা করা হয়, তাহলে এবার পরিস্থিতি অন্যদিকে যাবে। দেশের অবস্থা কোন দিকে যাবে, দেশের পরিস্থিতি ঠান্ডা থাকবে কি থাকবে না, কারা ক্ষমতায় থাকবে, কারা চলে আসবে, এসব নিয়ে আসলে বিডিআর এর সদস্যরা চিন্তা করবেন এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহায়তা করব, দেশের মানুষও সেটা করবে। কারণ যেই দেশে গেল 2 দিন আগে বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়েছে, সেই কনস্টেবলকে গাজীপুরে দেওয়া হয়েছে, গুলি করে এই জামিন দেওয়া হয়েছে, সেই কনস্টেবল পলাতক। সেই জজ সাহেবকে ওএসডি করা হয়েছে। ওএসডি কি, ওরে গ্রেপ্তার করতে হবে, ও কয় টাকা নিয়েছে, কার হয়ে কাজ করেছে, এটা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করতে হবে। সো এই অনেক ধরনের কাজকর্ম চলছে, আমরা এগুলো দেখছি। বিডিআর এর এই ঘটনা নিয়ে আমরা কোনো ধরনের আমি বলবো যে যদি নাকি ষড়যন্ত্র করার ইচ্ছা থাকে সরকারের, সেখান থেকে সরকার বেরিয়ে আসবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।